পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তান, পূর্ব পাকিস্তান মানে আমাদের বর্তমান বাংলাদেশ। আমরা 1971 সাল পর্যন্ত একসাথে ছিলাম। তারও আগে আমরা বাংলাদেশ এবং পাকিস্তান আমরা অখণ্ড ভারতের অংশ ছিলাম। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠদের নিয়ে পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠদের নিয়ে ভারত তৈরি হয়, বা দুইটা দেশে আমরা ভাগ হয়ে যাই। তো আসলে যখন 1947 সালে পাকিস্তানের জন্ম হয়, পাকিস্তান হিসেবে যখন আমরা আলাদা হয়ে যাই, তখনই আসলে অনেকে অনেক কিছু বলতেছিল যে এই পাকিস্তান, এই নতুন সৃষ্টি হওয়া পাকিস্তান আবার বিভক্ত হবে, এবং এটা বিভক্ত হওয়া মাত্র সময়ের দাবি বা সময়ের ব্যবধান। কিছুদিনের মধ্যেই পাকিস্তান আবার বিভক্ত হবে, এটা অনেকে অনুমান করেছে। এটার একমাত্র কারণ হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যবর্তী দূরত্ব। আমাদের মধ্যে কিন্তু একটা দূরত্বের ব্যবধান ছিল। এটা কত ছিল? প্রায় 1243 মাইলের মতো এরকম একটা ছিল। আমাদের মধ্যে যে শুধু দূরত্বের ব্যবধান ছিল এই কারণে আমরা ভাগ হয়ে গেছি, ব্যাপারটা এরকম না। আমাদের মধ্যে কিন্তু অনেক বৈষম্য ছিল। অন্যান্য তো কালের পরিক্রমায় তো অনেক বৈষম্য আমাদের উপর বাড়ছে, এটা ঠিক আছে। তাছাড়াও আমাদের মধ্যে অনেক বৈষম্য ছিল। আমাদের দূরত্বের তো একটা দূরত্ব তো আমাদের একটা ছিল। আমাদের ভাষাগত পার্থক্য ছিল, খাবার দাবারের পার্থক্য ছিল, পোশাক আশাকের পার্থক্য ছিল, সব কিছু দিয়ে আমাদের মধ্যে, এবং আমাদের চিন্তা চেতনা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে কিন্তু মিল ছিল না। ঠিক আছে, আমাদের মধ্যে কিন্তু একটা ব্যবধান সবসময় ছিল। তারপরে তো আমাদের অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক টানাপোড়ান এগুলো ছিলই। তো এই সকল কারণে আসলে দেশ পাকিস্তান আবার ভাগ হওয়াটা অনেকের কাছে একটা প্রেডিক্টেবল জিনিস ছিল, এবং অনেকে এটার একটা প্রকার ভবিষ্যৎবাণীর মতো করেছিলেন। পাকিস্তানের প্রখ্যাত একজন রাজনীতিবিদ ছিলেন নবাব মুস্তাক আহমেদ গুরমানি। উনি আসলে একবার একটা অনুযোগ করেছিলেন, এক প্রকার বলা যায় যে এখন শুধু পাখির পাখা দুটি দেখা যাচ্ছে, পাখিকে আর দেখা যাচ্ছে না, অর্থাৎ পাখার ডানা দুটোকেই দেখা যাচ্ছে, পাখিকে আর দেখা যাচ্ছে না। এমনকি পাখির ডানা দুটির জাপটানো প্রায় নীরব। অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছিলেন যে ডানা দেখা যাচ্ছে কিন্তু পাখি দেখা যাচ্ছে না। অর্থাৎ পাখি দেখা যাচ্ছে না মানে উনি পাকিস্তানকে দেখতে পাচ্ছেন না। উনি আসলে দুটা ডানা বলতে শুধু পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, অর্থাৎ একটা বিভক্ত পাকিস্তানকে উনি দেখতে পাচ্ছেন। ব্যাপারটা ওনার কাছে অনেকটা এরকম ছিল। এবং এমনকি ওই যে বলছিলেন উনি আর আগের মতো ডানা জাপটানো দেখতে পাচ্ছেন না, ডানাগুলা নীরব। এটার কারণ উনি বলেছিলেন যে মানে বা আমাদের ধারণা যে উনি এই কথাটা বলার কারণ ছিল কি, ওইটার কারণ ছিল যে যখন আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান হই, তখন আমাদের মধ্যে যে একটা পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার, পাকিস্তানকে একটা সুন্দর রাষ্ট্রতে পরিণত করার একটা এই যে একটা প্রত্যাশা ছিল বা একটা উদ্যম ছিল, এই উদ্যমটা আসলে সময়ের পরিক্রমায় আসলে হারিয়ে যায়। আমাদের এই উদ্যমটা আসলে একটা সময় পরে রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তি স্বার্থের নিচে চাপা পড়ে যায়। ওই যে এই জিনিসটা অনেকটা এরকম ছিল, ওই যে বলতেছিল যে স্বাধীনতার প্রাথমিক উত্তেজনা ক্ষীণ হওয়ার পর ব্যক্তি স্বার্থের নিচে স্বাধীনতাটা আসলে চাপা পড়ে যায়। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো আমরা আসলে এই যে যেহেতু আসলে বুঝতে পারা যাচ্ছিল যে পাকিস্তান ভাগ হয়ে যাবে, কারণ পাকিস্তানের মধ্যে আপনাদের খাদ্যাভ্যাস, ভাষা, খেলাধুলা, সাংস্কৃতিক বিষয় আশয়, তারপরে হচ্ছে আপনাদের যে আমাদের চিন্তা চেতনার মধ্যে অনেক বেশি বিভেদ। তো বোঝাই যাচ্ছিল যে পাকিস্তান আসলে কোনো না কোনো সময় আসলে ভাগ হবেই, এরকম একটা জিনিস প্রেডিক্ট করার মতোই ছিল। এই কারণে পাকিস্তান সরকার আসলে পাকিস্তানের অখণ্ডতাকে রক্ষা করার জন্য অনেক উদ্যোগ নিয়েছিলেন। তার মধ্যে একটা আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে, একটা হাস্যকর উদ্যোগ ছিল যে এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা আন্তদেশীয় বিবাহের প্রচলন করার চেষ্টা করতেছিল। ইভেন এমনকি এই বিবাহ যারা করবে ওই দম্পতিকে 500 টাকা উপহার স্বরূপ দেওয়া হবে। ওই সময়ের জন্য 500 টাকা অনেক টাকা উপহার দেওয়া হতো। তো এরকম একটা উদ্যোগ নিয়েছিলেন। এটার উদ্দেশ্য ছিল যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মানুষদের মধ্যে একটা আন্তদেশীয় বিবাহ হবে, একটা পারিবারিক সম্পর্ক হবে, তখন আমাদের আসলে খাদ্যাভ্যাস বলেন, সাংস্কৃতিক বিষয়াশয় বলেন, পোশাক আশাক বলেন, আমাদের চিন্তা চেতনার একটা মিথস্ক্রিয়া ঘটবে, এবং হয়তোবা এই একটা সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার ফলে আমাদের চিন্তা চেতনার একটা মিথস্ক্রিয়ার ফলে আমাদের দু প্রদেশের একটা মানুষের মধ্যে একটা একটা সুন্দর মনোভাব সৃষ্টি হবে বা আত্মীয়তার সৃষ্টি হবে। এভাবে আসলে দেশের অখণ্ডতা রক্ষা হবে, মানে এভাবেই হয়তো ওনারা চিন্তা করেছিলেন ওই সময় পাকিস্তান সরকার। এই উদ্যোগটা আসলে সফল হয়নি।
কারণ যখন আমাদের বিরোধ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বিরোধ আরও বাড়তে থাকে, তখন এই ম্যাক্সিমাম যে কয়েকটা বিয়ে হয়েও ছিল, এই বিয়েগুলো আসলে কোর্টের বারান্দায় আসলে শেষ হয়েছে। এটার কারণ হচ্ছে যে আপনি এরকম এত ভিন্নতার কালচারের, এত দুটা ভিন্ন কালচারের মানুষকে যখন আপনি এক করে দিবেন, এই সম্পর্কগুলো টিকবে না। আপনি সাধারণ আপনার বাংলাদেশেই দেখেন, এখনই দেখেন, দুইটা ভিন্ন পরিবার, যাদের একটু কালচার ভিন্ন, যাদের চলাফেরা ভিন্ন, যাদের স্ট্যাটাসটা একটু ডিফারেন্স, তাদের মধ্যেই যখন বিয়ে হয়, বিয়ে টিকে না। তো ওইখানে তো দুটা বলতে গেলে আলাদা প্রদেশ, খাদ্যাভ্যাস আলাদা, পোশাক আশাক আলাদা, চিন্তাধারা আলাদা, ওই জিনিসগুলো আসলে টিকার কথা না। আর এটা আসলে অখণ্ডতা রক্ষার জন্য খুব ভালো ডিসিশন ছিল বলে আমার মনে হয় না, বা এটাই প্রধান ডিসিশন আমার মনে হয় না। এছাড়াও আরও বিকল্প অনেক কিছু করা উচিত ছিল, যেন দুটা প্রদেশের মানুষের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, একটা আত্মার সম্পর্ক তৈরি হয়, এরকম কিছু জিনিস উদ্যোগ নেওয়া যেত। আর এই যে বললাম না যে সাংস্কৃতিক মিথস্ক্রিয়া করার যে একটা চিন্তাধারা, এটা আপনি করার জন্য এটা কোনো ভালো প্রসেস না। আপনি একটা জিনিস চিন্তা করেন, বর্তমানে আমরা ওয়েস্টার্ন কালচার ফলো করতেছি, ইন্ডিয়ান কালচার ফলো করতেছি, আমাদের দেশের ছেলেমেয়েরা ইন্ডিয়ার মতো ওয়েস্টার্ন কালচারের মতো পোশাক আশাক পরতেছে। তো এটা কিন্তু আমাদের 500 টাকার বিনিময়ে আমাদের মধ্যে এই মিথস্ক্রিয়াটা ঘটে নাই। এটা কিভাবে ঘটছে? এটা ঘটছে ওয়েস্টার্নরা তাদের কালচারকে, ইন্ডিয়ানরা তাদের কালচারকে আমাদের কাছে এত লোভনীয়ভাবে তুলে ধরছে, আমরা তরুণরা আসলে ওই দিকে আকৃষ্ট হই। আমি লোভনীয় বলার কারণ হচ্ছে, কারণ তাদের সব কালচার তো আর আমাদের সাথে যায় না, বা আমরা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের সাথে ঠিকঠাক যায় না। তাদের সব কালচার তো আমরা সুন্দরভাবে নিতে পারি না। তো এই কারণে আমি বলছি যে তাদের কালচারটা আমাদের কাছে এত লোভনীয়ভাবে তুলে ধরা হয়েছে, আমরা ওইগুলো অ্যাবজর্ভ করে নিচ্ছি। তো তো আসলে আপনি যদি আসলে সাংস্কৃতিক মিথস্ক্রিয়া ঘটাতে চান দুটা ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে, তাহলে আপনার উচিত সুন্দরভাবে আপনার যতটা পারা যায় লোভনীয়ভাবে আপনার সংস্কৃতিটাকে ভিন্ন সংস্কৃতির মানুষের কাছে তুলে ধরা। কালের পরিক্রমায় অটোমেটিক আসলে এই মিথস্ক্রিয়া আসলে ঘটে যাবে মানুষের মধ্যে, আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। তো এ ধরনের চিন্তাধারা কেন করেছিলেন আমি জানি না, আমার কাছে একটু মজা লাগছে বিষয়টা, বা আমি একটু হাস্যকরভাবে এই জিনিসটা আসলে নিয়েছি, এই কারণে আসলে শেয়ার করা। এটাতে আসলে তেমন কিছু না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।